আচ্ছা, আধুনিক রাজনীতিকে আসলে কি চালনা করে? কোনো নেতা? কোনো মতাদর্শ? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও প্রাচীন কোনো মনস্তাত্ত্বিক শক্তি? সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংয়ের তত্ত্ব আমাদের ঠিক এই জায়গাতেই নিয়ে যাবে। চলুন দেখি কিভাবে গণমানুষের মন গোটা রাজনৈতিক বিশ্বকে নিয়ন্ত্রণ করে। কখনো কি খেয়াল করেছেন আধুনিক রাজনীতি কেন যেন একটা ধর্মের মতো হয়ে গেছে? নেতাদের ঘিরে যে উন্মাদনা, মতদর্শের জন্য যে অন্ধ বিশ্বাস, ব্যাপারটা ভাবার মতো। কেন রাজনৈতিক বিশ্বাসগুলো এত তীব্র হয় যে মানুষ এর জন্য জীবন পর্যন্ত দিতে পারে? এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো রাজনৈতিক বইয়ে পাওয়া যাবে না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মনের অনেক অনেক গভীরে। চলুন সেই রহস্যের জগতে একটু ঢু মারা যাক। ইয়ুং যা বলছেন তা হল আমাদের এই যে সচেতন মন, তার ঠিক নিচেই আছে এক বিশাল প্রাচীন জগৎ। আর আমাদের রাজনৈতিক আচরণের মূল শেকড়টা আসলে সেখানেই, এমন এক জায়গায় যা আমরা সাধারণত দেখতেই পাই না। ইয়ুংয়ের একটা যুগান্তকারী ধারণা আছে, নাম হল কালেকটিভ আনকনশিয়াস বা সম্মিলিত অচেতন মন। ভাবা যায় এটা অনেকটা মানবজাতির একটা অদৃশ্য ক্লাউড স্টোরেজের মতো, যেখানে আমাদের পূর্বপুরুষদের লক্ষ লক্ষ বছরের অভিজ্ঞতা, তাদের ভয়, আশা, স্বপ্ন সব জমা হয়ে আছে। আর এই সব কিছু আমরা জন্মসূত্রেই পেয়ে যাই। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত স্মৃতি নয়, বরং বলা যায় এটা একটা সার্বজনীন মানসিক সফটওয়্যার, যা আমাদের সবার মধ্যেই ইনস্টল করা আছে। তো এই সম্মিলিত অচেতন মনের ভেতরে কি আছে? ইয়ং বলছেন এখানে আছে আর্কেটাইপস, মানে কিছু সার্বজনীন প্রতীক বা চরিত্র, যেমন ধরুন শাসক, বীর, জ্ঞানী বৃদ্ধ বা মায়ের মতো চরিত্রগুলো। খেয়াল করে দেখবেন পৃথিবীর সব গল্পে, সব সংস্কৃতিতে কিন্তু এই চরিত্রগুলো ঘুরে ফিরেই আসে। আর এই আর্কেটাইপগুলোই আমাদের চিন্তাভাবনা আর অনুভূতিকে আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, যখনই আমরা কোনো ক্যারিসম্যাটিক নেতাকে দেখি, তখন হয়তো আমাদের মনের ভেতরের সেই বীর বা শাসক আর্কেটাইপটা জেগে ওঠে, আর তখন আমাদের বিচারবুদ্ধি অনেকটাই তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই গভীর মানসিক শক্তিগুলো লাগাম ছাড়া হয়ে যায়, তখনই রাজনীতির খেলাটা খুব বিপজ্জনক হয়ে ওঠে। ইয়ুং এই অবস্থাকেই বলেছেন সাইকিক ইনফ্লেশন বা মানসিক স্ফীতি। এটা ব্যক্তিত্বের এমন এক মারাত্মক প্রসারণ যা একজন ব্যক্তি তো বটেই, গোটা সমাজকেই ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মানে সহজ করে বললে, সাইকিক ইনফ্লেশন হলো যখন কেউ নিজেকে আর সাধারণ মানুষ ভাবে না, সে তখন নিজেকে কোনো মহান আদর্শ বা শক্তির প্রতীক ভাবতে শুরু করে। ধরুন, একজন রাজনীতিক নেতা যখন নিজেকে দেশের ত্রাতা হিসেবে দেখতে শুরু করেন আর মনে করেন যে একমাত্র তিনিই সবাইকে বাঁচাতে পারেন, তখন তিনি আর সাধারণ ব্যক্তি থাকেন না, তিনি তখন একটা আর্কিটাইপের সাথে একাত্ম হয়ে যান। মজার ব্যাপার হলো, এই মানসিক স্ফীতির কিন্তু দুটো দিক আছে। দেখতে একদম উল্টো মনে হলেও আসলে এগুলো একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে এটা কাউকে একটা প্রায় ঈশ্বরের মতো শ্রেষ্ঠত্বের অনুভূতি দেয়, যা তাকে অহংকারী আর স্বৈরাচারী করে তোলে। আবার অন্যদিকে ঠিক এই জিনিসটাই কাউকে চরম হীনমন্যতায় ডোবাতে পারে। মানে যে স্বৈরাচারী নেতা নিজেকে প্রায় ঈশ্বরের মতো শক্তিশালী ভাবছেন, তার মনের গভীরে হয়তো লুকিয়ে আছে প্রচণ্ড নিরাপত্তাহীনতা। ঠিক তেমনি যে গোষ্ঠী নিজেদেরকে চরম নির্যাতিত ভাবে, তাদের মধ্যেই হয়তো জন্ম নিতে পারে ক্ষমতার জন্য এক তীব্র লাগাম ছাড়া আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্ন হল, এই মনস্তাত্ত্বিক অবস্থাটা আধুনিক যুগে এসে এত বেশি দেখা যাচ্ছে কেন? এর উত্তরটা কিন্তু আমাদের খুঁজতে হবে গত ৪০০ বছরের ইতিহাসে। কারণ এই দীর্ঘ সময়টাই তৈরি করেছে আজকের গণমানুষ বা মাস ম্যানকে, মানে একাকী, সমাজ থেকে বিচ্ছিন্ন এক মানুষ। ইয়ুং বলছেন মূলত ৩টা বড় ঐতিহাসিক ঘটনা এই আধুনিক মনকে তৈরি করেছে। প্রথমটা হল রিফর্মেশন। এটা চার্চের আধ্যাত্মিক ক্ষমতাকে ভেঙে দিল, ফলে মানুষ ঈশ্বরের সাথে তার যে সরাসরি সংযোগটা ছিল সেটা হারিয়ে ফেলল। আর এই বিশাল শূন্যস্থান পূরণ করতে সামনে চলে আসলো রাষ্ট্র। এরপর আসলো এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তি। এটা যুক্তির জয়গান গাইল ঠিকই, কিন্তু আমাদের আবেগ, স্বপ্ন আর মনের ভেতরের অযৌক্তিক দিকটাকে পুরোপুরি অস্বীকার করল। এতে আমাদের মনটা যেন খণ্ডিত হয়ে গেল। আর শেষে আসলো শিল্প বিপ্লব। এটা আমাদের গ্রাম, প্রকৃতি আর নিজেদের কমিউনিটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিল, বানিয়ে দিল শহরের একাকী শ্রমিক। তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো?
আধ্যাত্মিক আশ্রয় নেই, মনের আবেগ চাপা পড়ে আছে, প্রকৃতি থেকেও বিচ্ছিন্ন। এমন অবস্থায় মানুষ মরিয়া হয়ে এক নতুন ঈশ্বরের খোঁজ শুরু করল, আর সেই নতুন ঈশ্বর হয়ে উঠল রাষ্ট্র। মানুষের আধ্যাত্মিক ক্ষুধা মেটানোর দায়িত্বটা এবার তুলে নিল রাজনীতি। আর এই যে বিচ্ছিন্ন শিকড়হীন গণমানুষ, এরাই রাজনৈতিক আন্দোলনের জন্য একেবারে উর্বর জমিতে পরিণত হল। এই আন্দোলনগুলোই তাদের কাছে নতুন ধর্মের মতো হয়ে উঠল, কারণ এগুলোই তাদের শূন্য জীবনে একটা পরিচয়, একটা উদ্দেশ্য আর সবার সাথে মিলেমিশে থাকার একটা অনুভূতি ফিরিয়ে দিল। ব্যাপারটা একটু মিলিয়ে দেখলে আরও পরিষ্কার হবে। ভাবুন, একদিকে ছিল মধ্যযুগীয় চার্চ, তাদের ছিল প্রশ্নাতীত কর্তৃত্ব, ছিল নানারকম ধর্মীয় আচার অনুষ্ঠান, আর ছিল পরকালে মুক্তির আশ্বাস। এবার অন্যদিকে তাকান, আধুনিক রাষ্ট্রের দিকে। এখানেও আছে সেই একই কর্তৃত্ব, আছে প্যারেড আর র্যালির মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান, আর আছে ইহলোকেই কল্যাণ বা মুক্তির প্রতিশ্রুতি। দেখুন, কাঠামোটা কিন্তু একদম একই, শুধু নামগুলো বদলে গেছে। অদ্ভুত, তাই না? ইয়ুং নিজেই একটা খুব শক্তিশালী কথা বলেছেন, রাষ্ট্রের দাসত্ব এক ধরনের উপাসনা। এর মানেটা কি? এর মানে হল, যখন রাষ্ট্র আমাদের জীবনের সবকিছুর নিয়ন্ত্রক হয়ে যায়, তখন তার প্রতি আমাদের আনুগত্যটা আর শুধু নাগরিক কর্তব্য থাকে না, এটা তখন একটা ধর্মীয় বিশ্বাসের মতো হয়ে যায়। এবং তিনি আরও একটা চমৎকার কথা বলেছেন, আমাদের ভয়ঙ্কর দেবতারা শুধু তাদের নাম পরিবর্তন করেছে, তারা এখন ইজম বা বাদের সাথে ছন্দ মেলায়। একবার ভাবুন, কমিউনিজম, ফ্যাসিজম, ন্যাশনালিজম, এই বাদ বা ইজমগুলোই যেন আমাদের নতুন দেবতা হয়ে উঠেছে। আর এই দেবতাদের বেদিতে আমরা আমাদের বিবেক আর মনুষ্যত্বকে বিসর্জন দিতেও পিছপা হয় না। তাহলে প্রশ্ন হল, এই মনস্তাত্ত্বিক খেলার শেষটা কোথায়? রাজনীতির এই যে বিপজ্জনক প্রবণতা, এটা নিয়ে ইয়ুং আমাদের জন্য একটা খুব গভীর আর জরুরি সতর্কবার্তা দিয়ে গেছেন। তার মতে, দাসত্ব এবং বিদ্রোহ এরা একে অপরের থেকে অবিচ্ছেদ্য। এর মানে হল, যখনই কোনো রাষ্ট্র বা মতাদর্শ মানুষের উপর অতিরিক্ত ক্ষমতা চাপিয়ে দেয়, তখন আমাদের অচেতন মনে ঠিক তার উল্টো একটা প্রতিক্রিয়া তৈরি হতে থাকে। অর্থাৎ চরম আনুগত্যের আড়ালেই আসলে জন্ম নেয় চরম বিদ্রোহের বীজ। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি সব রাজনৈতিক সমস্যার শুরুটা মানুষের মনের এত গভীরে হয়, তাহলে এর সমাধানটাও কি সেখানেই খুঁজতে হবে না? মানে বাইরের পৃথিবীটা বদলানোর আগে আমাদের প্রত্যেকের কি নিজের ভেতরের জগৎটাকে বোঝা আর তার মুখোমুখি হওয়াটা আরও বেশি জরুরি নয়? ভাবনার বিষয়, তাই না?